হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। সবাই দেখো তো বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? সবাই দ্রুত দ্রুত হচ্ছে বোর্ডটা দেখো যে দেখতে পাচ্ছ কিনা। আজকে হচ্ছে তোমাদের হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া, এই দুইটা চ্যাপ্টারের উপর ক্লাসটা হবে। তো জিনতত্ত্ব বিবর্তন এবং শ্বসন ও শ্বাসক্রিয়া এই দুইটা অংশের উপর কিন্তু তোমাদের আজকের ক্লাসটা হবে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আজকে আমরা এই চ্যাপ্টারটার হচ্ছে বিস্তারিত আলোচনা করব। সো যারা যারা এখনো যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং একটু ভাইয়াকে জানাও যে তোমরা আসলে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাবা। হ্যাঁ, ওকে। একটু সবাই জানাও যে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং হচ্ছে কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। ওকে, চেক করে নেই। ওকে, আই থিঙ্ক ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, সবকিছু ওকে আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব এখনই। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটার উত্তরটা সবাই দাও। হ্যাঁ, প্রথম প্রশ্নটার উত্তরটা সবাই দাও। হ্যাঁ, ওকে, ডান। সো প্রথম দেখো যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে কি দেওয়া আছে, কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? দেখো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণ কোনটি বলো তো, একটু দেখি শুনি যে মেন্ডেলের প্রথম সূত্রের যে ব্যতিক্রম, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমের উদাহরণটা কোনটা হবে? দেখো, মেন্ডেলের মেন্ডেলের দুইটা সূত্র, তাই না? মেন্ডেলের সূত্র হচ্ছে কয়টা বলো? মেন্ডেলের সূত্র হচ্ছে দুইটা। একটাকে বলি হচ্ছে কি, একটাকে বলি মেন্ডেলের প্রথম সূত্র, একটাকে বলি প্রথম সূত্র, প্রথম সূত্র, আর একটাকে বলি হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র, তাই না? সো মেন্ডেলের যে দুইটা সূত্র, এই দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র যেটা আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? ঠিক আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা এটা একটু বলো সবাই দেখি। প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা? আচ্ছা, দেখো, মেন্ডেলের যে সূত্রগুলো, আমরা মেন্ডেলের প্রথম সূত্র যেটা, এইটা হচ্ছে ব্যতিক্রমগুলো আমরা কি দিয়ে মনে রাখি? এই ব্যতিক্রমগুলো হচ্ছে কি দিয়ে মনে রাখি বলো? অলস, তাই না? অল দন্ত স, অলস। তার মানে কি অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ অসম্পূর্ণ প্রকটতা, প্রকটতা দন্তস্ব দিয়ে হচ্ছে কি সমপ্রকটতা, সমপ্রকটতা, আর ল দিয়ে হচ্ছে কি লিথাল জিন, লিথাল জিন, তাই না? সো এখানে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মেন্ডেলের যে প্রথম সূত্রটা, সেই প্রথম সূত্রের ব্যতিক্রমটা হচ্ছে কোনটা? তাহলে দেখো তো, এখানে মেন্ডেলের যে প্রথম সূত্রের ব্যতিক্রম আমরা যে লিখলাম, যে প্রথম সূত্রের ব্যতিক্রমে হচ্ছে কি কি থাকবে বলো? অ ল দন্তস্ব থাকবে হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রমে, ঠিক আছে? তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রমে কি থাকবে? অলস, ঠিক আছে? অলস হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। তার মানে যদি অসম্পূর্ণ প্রকটতা, তোমার হচ্ছে তারপর হচ্ছে কি সমপ্রকটতা এবং লিথাল জিন, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে সেইগুলোকে আমরা কি বলি? সেইগুলোকে আমরা বলি হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম। তাহলে এখানে কিন্তু সহজেই তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলে এখানে প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা, ঠিক আছে? দেখো তো বুঝতে পারতেছো কিনা যে প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা বলো? প্রথম সূত্রের ব্যতিক্রম কোনটা তাহলে এখানে? ঠিক আছে, প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রম কিন্তু আমরা দেখে ফেললাম যে এটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে? ওকে, সো আই থিংক হচ্ছে বুঝতে পেরেছো। সো নেক্সট প্রশ্নে আমরা যাব। হ্যাঁ, নেক্সট প্রশ্নে আমরা যাব। সো যারা দেখতেছো একটু কমেন্ট করবা। হ্যাঁ, কমেন্ট করলে আসলে বোঝা যায় যে তোমরা আসলে শুনতে পাচ্ছ ঠিকঠাক
দেখতে পাচ্ছ এবং সেই প্রেক্ষিতে তোমরা উত্তরটাও দিতে পারতেছো। হ্যাঁ, আর কে কোথা থেকে দেখতেছো এটা একটু জানাই দিও। অনেকে হচ্ছে কমেন্ট করতে জড়তা পোষণ করো, এজন্য হচ্ছে আমি প্রথম প্রশ্ন হচ্ছে কে কোথা থেকে দেখতেছো, ঠিক আছে, এবং কেমন আছো এটা জানাও। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব ভাইয়া। যে 2 নাম্বার প্রশ্ন, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? ঠিক আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ পাওয়া যায়? দেখো, জিনোটাইপ কি জিনিস আর ফিনোটাইপ কি জিনিস? জিনোটাইপ হচ্ছে কি, যে সকল লক্ষণ, জিনোটাইপ কি বলি বলো, যেগুলো হচ্ছে জিনোটাইপ, আর একটা হচ্ছে ফিনোটাইপ। হ্যাঁ, ফিনোটাইপ। ফিনোটাইপটা কি ভাইয়া? ফিনোটাইপ হচ্ছে যেটা জীবের বাহ্যিক লক্ষণ। জীবের বাহ্যিক লক্ষণকে আমরা কি বলি? জীবের বাহ্যিক লক্ষণকে আমরা বলি হচ্ছে, জীবের বাহ্যিক লক্ষণকে আমরা কি বলি বলো? ফিনোটাইপ। কারণ যেগুলো বাইরে থেকে দেখে আমরা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারি যে এটা পুরুষ নাকি স্ত্রী, এটা লম্বা নাকি খাটো, হ্যাঁ, লম্বা বাইকটা খাইটটা, হ্যাঁ, কুঞ্চিত খর্বিত, এই যে ব্যাপারগুলো যেখানে বুঝি সেটাকে আমরা বলি হচ্ছে ফিনোটাইপ। আর যেটা হচ্ছে ভিতরের কোর যে জিনিসটা, তাই না, ভেতরের যে কোর জিনিসটা, যেটা আমরা বলি হচ্ছে তোমার ভেতরের কোর জিনিস বলতে কি বোঝাচ্ছে এখানে? ভেতরের যে জিনটাকে বোঝাচ্ছে, সেটা লম্বা হওয়ার জন্য কোন জিনটা দায়ী, বা খাটো যে হয়েছে, সে বাইরে থেকে আমরা দেখে বুঝতেছি সে খাটো, সো খাটো যে হয়েছে এই খাটোটা কেন, যে সে যে কুঞ্চিত, এটা কুঞ্চিতটা কেন, সে যে খর্বিত এটা কেন, হ্যাঁ, সো এই জিনিসগুলো যে বাইরে থেকে দেখে যে বুঝি সেটাকে আমরা বলি হচ্ছে কি ফিনোটাইপ। আর কেন হয়েছে সেটা, যে ভিতরের যে জীবের যে লক্ষণটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে কি বলি বলো? সেটাকে আমরা কি বলি বলো? সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে কি বলো? জিনোটাইপ, তাই না? সেটাকে আমরা কি বলি বলো? সেটাকে আমরা কিন্তু বলি হচ্ছে জিনোটাইপ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে জিনোটাইপ কি ফিনোটাইপ কি এগুলো তো আমরা বুঝে গেলাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যে জিনোটাইপ ফিনোটাইপ গেলাম, এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ থাকে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কত ধরনের জিনোটাইপ থাকে, এটার একটু অ্যান্সার দাও তো। কত ধরনের জিনোটাইপ থাকে? কত ধরনের জিনোটাইপ থাকে? দেখো, 4, 9, 12, 16। হ্যাঁ, কি পারতেছো না? এটা 16 ধরনের জিনোটাইপ থাকবে। কত ধরনের থাকে জিনোটাইপ? 16 ধরনের জিনোটাইপ থাকে, ঠিক আছে। ওকে, জিনোটাইপ জীবের যেটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্যটা ভেতর থেকে যে প্রকাশ করে যেটা, সেটা। ওকে, নেক্সট, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? বলো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটি? এই যে আমি একটু আগে বলছি যে প্রথম সূত্রের ব্যতিক্রমটাকে আমরা মনে রাখবো কি দিয়ে? প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে অলস দিয়ে, ঠিক আছে, অলস দিয়ে। তাহলে এখন দেখো, তুমি বের করো এখান থেকে অলস বাদে, মানে অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন, সমপ্রকটতা, এইগুলো হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনটা সেটা বের করো। ওকে, তাহলে কি লিখছো? দেখো, প্রথম সূত্রের ব্যতিক্রম কি ছিল? দেখো, অলস। তার মানে এটা অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, লিথাল জিন আর সমপ্রকটতা। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দেখো, প্রথম সূত্রে অসম্পূর্ণ প্রকটতা, এটা প্রথম সূত্রে, সমপ্রকটতা প্রথম সূত্রে, লিথাল জিন প্রথম সূত্রে। তাহলে কত হবে বলো তো? পরিপূরক জিন, ঠিক আছে, 4 নাম্বার হবে, ঠিক আছে, পরিপূরক জিন, ঠিক আছে। ওকে, ভেরি গুড, তোমরা বুঝতেছো। ওকে, ক্যামেরা ঠিক করে দেই। ওকে, তাহলে এখন যে এটা আমরা দেখে ফেললাম, এখন নেক্সট আমরা দেখি। নেক্সট, তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম দেখে গেলাম। এখন নেক্সট, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপিক অনুপাতটা কত? অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে কি আমাদের মেন্ডেলের যে প্রথম সূত্র সেইটা, তাই না? সো মেন্ডেলের প্রথম সূত্র আমরা জানি, মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাতটা কত বলো? 3:1 হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত। এখন এটা হচ্ছে প্রথম সূত্রের অনুপাতটা, না, প্রথম সূত্রের অনুপাতটা হচ্ছে এইটা।
এখন প্রথম সূত্রের অনুপাতের ব্যতিক্রমগুলো আমরা সবাই জানি, তাই না? সো ব্যতিক্রমগুলো আমরা জানি, সেই ব্যতিক্রমগুলো যে আমরা অলস দিয়ে আমরা বারবার বলছি অলস, ঠিক আছে? এখানে যে লতে হচ্ছে লিথাল জিনের অনুপাতটা আমরা সবাই জানি কত, 2:1, তাই না? 2:1, কারণ যে গর্ভাবস্থায়, হ্যাঁ, ভ্রূণাবস্থায় একটা মারা যায়। আর অসম্পূর্ণ প্রকটতার অনুপাত কত, 1:2:1। সমপ্রকটতার অনুপাতটা কত, 1:2:1, তাই না? তাহলে এখানে আমরা একদম ইজিলি অ্যান্সার দিয়ে ফেলতে পারবো যে আসলে হচ্ছে আমাদের অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাতটা কত। ঠিক আছে, দেখো তো পারছো কিনা অসম্পূর্ণ প্রকটতার জিনোটাইপিক অনুপাত কত। তাহলে অসম্পূর্ণ প্রকট জিনোটাইপিক অনুপাত 1:2:1। ওকে, ডান। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন যদি আমরা এখানে দেখি যে 5 নাম্বার, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর অনুপাত কত। দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা কি, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, তাই না? দ্বিতীয় সূত্রের যে দ্বিতীয় সূত্র না। সো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, সেই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এইটা হচ্ছে প্রচ্ছন্ন আর প্রকট, এই বৈশিষ্ট্য তো তোমরা জানো। সো এখানে হ্যাঁ, পরিপূরক জিন। তাহলে এখানে দেখো তো যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর অনুপাত কোনটা, 3:1 কি হবে না, তারপর 2:1 কি হবে না, হ্যাঁ। তো 3:1 2:1 যে হবে না, এটা তুমি প্রথমে দেখে বুঝে গেছো, তাই না? 3:1 মেন্ডেলের প্রথম সূত্র, এটা হচ্ছে লিথাল জিনের ক্ষেত্রে। এখন 13:3 নাকি 9:7, এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যানসার বলো। ঠিক আছে, মানে এক্সামের যে ব্যাপারটা হচ্ছে যে মানে এমসিকিউ এর ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হয়, তুমি দ্রুত বাদ দেওয়ার প্রক্রিয়া, এটা বাদ দিতে হবে। কয়েকটা যদি বাদ দিতে পারো তাহলে তুমি ইজিলি কিন্তু হচ্ছে অ্যানসার দিতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো হচ্ছে কোনটা বলতেছি যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর অনুপাত কোনটা একটু বলো। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা আছে এটার অনুপাতটা কি বলো। কি রে, এটা এইটা হয়ে গেল কেন? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, পদার্থবিজ্ঞান দেখা যাচ্ছে, অন্যটা কপি। ওকে, দেখো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এর অনুপাতটা কোনটা, 13:3 নাকি 9:7, কোনটা? হ্যাঁ, 9:7 কত বলো, 9:7। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস যেটা, এটার অনুপাতটা হবে কত, 9:7। ঠিক আছে, 9:7 হবে অনুপাত। ঠিক আছে, ওকে, ডান। ঠিক আছে, ওকে ওকে, 9:7 জানাই দিয়েছো তোমরা। ঠিক আছে, ওকে। নেক্সট 6 নাম্বার, মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে। দেখো মানুষের দেহকোষে সর্বমোট ক্রোমোজোম যদি বলি, ক্রোমোজোম হচ্ছে কতটুকু, ক্রোমোজোম, তবে অ্যান্সার দিতে থাকো, আমি একটু লিখি। ক্রোমোজোম থাকে কত, ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া, তাই না? ক্রোমোজোম থাকে 23 জোড়া, 23 জোড়া থাকে। তার মধ্যে হচ্ছে কত বলো, তার মধ্যে এক জোড়া হচ্ছে কি, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক জোড়া হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটার মাধ্যমে আমরা বুঝবো হচ্ছে কি, যেটার মাধ্যমে বুঝবো হচ্ছে সে পুরুষ নাকি স্ত্রী। ঠিক আছে, সে হচ্ছে কি তোমার হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ, হ্যাঁ, পুরুষ নাকি স্ত্রী, সেটা আমরা যখন বুঝবো, তাই না? পুরুষ নাকি স্ত্রী আমরা যদি বুঝতে চাই তখন আমরা এটা বলি, তাই না? এখন হচ্ছে মেইন কথা হচ্ছে, আর বাকি যেটা থাকে কি 22 জোড়া, তাহলে কি থাকে, 22 জোড়া থাকে হচ্ছে অটোজোম, 22 জোড়া হচ্ছে অটোজোম, তার মানে হচ্ছে কয়টা, 44টা থাকে অটোজোম। ঠিক আছে, 22 জোড়া থাকে অটোজোম, তাহলে 22 জোড়া মানে হচ্ছে, সো মানুষের দেহকোষে কতটি অটোজোম থাকে এখানে। তাহলে এখানে অনেকেই যে কাজটা করবা, যে প্রথমে এই অ্যানসারটা দিয়ে বসবা। দেখো এই যে সমস্যা যেটা হয়, মনে করো যে পরীক্ষা খুবই ভালো হয়েছে, কতটি অটোজোম থাকে, 22টি কিন্তু না, এটা কিন্তু ভুল যাবে। এটা হচ্ছে 22টি জোড়া কিন্তু দেই না, এখানে কিন্তু জোড়া চাই নাই। সো কতটি যদি বলে তাহলে অ্যানসার কিন্তু কত হবে বলো, 44টি হবে। ঠিক আছে, সো এইখানে হচ্ছে কিন্তু ব্যাপারটা ঘটবে। ঠিক আছে, তার মানে 6 নম্বরের হচ্ছে কিন্তু সি হবে। ঠিক আছে, 6 নম্বরে যারা মনে করো যে হচ্ছে কত দিবা, যারা ক দিবা তারা কিন্তু একদম চরম ভুল। ঠিক আছে, ক দিলে কিন্তু চরম ভুল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি 7 নাম্বার, নিচের কোনটি সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত। সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত বলো। সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা। সো সমপ্রকটতা আমরা একটু আগে দেখাইছি না বলো,
সমপ্রকটতার ফিনোটাইপিক অনুপাত কত বলো? একটু আগেই কিন্তু দেখেছি, তাই না? আমরা জানি সমপ্রকটতা এটা কত অনুপাত, 1:2:1। তাহলে বলো 7 নম্বরের অ্যান্সার কত হবে বলো? 7 নম্বরের অ্যান্সার কত হবে বলো? 7 নম্বরের অ্যান্সার হবে কিন্তু হচ্ছে কত বলো? ঘ, 1:2:1। ঠিক আছে, 1:2:1। ওকে ডান, 7 নম্বর শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে 8 নাম্বার। ওকে, নিচের কোনটি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ? তো এটা তো তোমরা পারবা, ঠিক আছে, আগের মতো সেম একটা কোশ্চেন। ঠিক আছে, কেন দিলাম এই জিনিসটা আরেকবার এরকম টাইপের প্রশ্ন, কারণ এই জিনিসগুলো কিন্তু আসে। ঠিক আছে, সো নিচের কোনটি হচ্ছে, এটা এক্সাম্পল যদি বলা হয় তাহলে হচ্ছে কোনটা হবে দেখো, যে নিচের কোনটি হচ্ছে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উদাহরণ। তাহলে আমরা জানি এটা হচ্ছে প্রথম সূত্র, সমপ্রকৃত প্রথম সূত্র, লিথাল জিন প্রথম সূত্র। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? গ। অ্যান্সার হচ্ছে কোনটা? গ, মানে এপিস্টাসিস। অ্যান্সার হচ্ছে কোনটা? গ, মানে এপিস্টাসিস। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কত গেল এটা, যে 8 নাম্বার, যেটা 8 নাম্বারের হচ্ছে অ্যান্সার হচ্ছে কত? গ। ঠিক আছে, এপিস্টাসিস। তাহলে 8 নাম্বারের অ্যান্সার হচ্ছে কত? গ, এপিস্টাসিস। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, লিথাল জিনের কারণে কোন রোগ হয়? হ্যাঁ, লিথাল জিনের কারণে কোন রোগ হয়? ঠিক আছে, লিথাল জিনের কারণে কোন রোগ হয়? ঠিক আছে, দেখো হিমোফিলিয়া ও থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া বর্ণান্ধতা, বর্ণান্ধতা রাতকানা, রাতকানা ও হিমোফিলিয়া। ঠিক আছে, দেখো এখন দেখে বলো যে কোনটা হয়, কোনটা হয় বলো? লিথাল জিনের কারণে কোন রোগটা হয়? 9 নাম্বার, 9 নাম্বার প্রশ্নের অ্যান্সার দাও। 9 নাম্বার কত হবে বলো? 8 তো হয়েছে, 9 বলো যে লিথাল জিনের কারণে কোন রোগটা হয়? আমরা এই লিথাল জিনের কারণে যে রোগগুলো, এইগুলো আমরা এভাবে মনে রাখি। দেখো খেয়াল করো, ব্রাকের, ব্রাকের ক্রিপাই, ক্রিপাই, হাজি, হাজি, থাইল্যান্ডে ইন, থাইল্যান্ডে, থাইল্যান্ডে ইন, মানে ব্রাকের কৃপায়, ব্রাক হচ্ছে কৃপা করে হাজিকে থাইল্যান্ডে নিয়ে গেছে। এখন থাইল্যান্ডে হাজি মানুষ, থাইল্যান্ডে যেহেতু আসলে ওই মেয়েদের ছোট ছোট ড্রেস দেখে ওর অবস্থা খারাপ, সো ব্রাকের কৃপায় কি হয়েছে? হাজি থাইল্যান্ডে ইন। ঠিক আছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে কি, ব্রাকিফ্যালেঞ্জি, কি কি রোগ হয়, হ্যাঁ, এই যে লিথাল জিনের প্রভাবে, ব্রাকিফ্যালাঞ্জি, ব্রাকিফ্যালাঞ্জি, ক্রিপার মুরগি, ক্রিপার মুরগি, ক্রিপার মুরগি, ক্রিপার মুরগি, পা বিহীন বাসুর, পা বিহীন বাসুর। ওকে, তারপরে কি আছে? হিমোফিলিয়া, হিমোফিলিয়া, জি, হাজি, জি তো জন্মগত ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস, ইকথিওসিস, জন্মগত ইকথিওসিস। থাইল্যান্ডে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া। ইন দিয়ে হচ্ছে ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি, ইনফ্যান্টাইল, ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি, অ্যামার্টিক ইডিওসি, অ্যামার্টিক, অ্যামার্টিক ইডিওসি, ইডিওসি, ইডিওসি। তো ইনফ্যান্টাইল অ্যামার্টিক ইডিওসি। ঠিক আছে, সো এইগুলো সবই হচ্ছে লিথাল জিনের প্রভাবে হওয়া রোগ। ঠিক আছে, এগুলো সবই লিথাল জিনের প্রভাবে হওয়া রোগ। সো এখানে কি আছে? হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, মানুষের কোন ব্লাড গ্রুপটি সর্বজনীন গ্রহীতা? সর্বজনীন গ্রহীতা কোনটাকে বলা হচ্ছে বলো তো? সর্বজনীন গ্রহীতা কোনটা? সর্বজনীন গ্রহীতা বলা হয় কোনটাকে বলো? সর্বজনীন গ্রহীতা, সর্বজনীন গ্রহীতা কোনটা? কোন ব্লাড গ্রুপকে আমরা বলি সর্বজনীন গ্রহীতা? কোন ব্লাড গ্রুপকে আমরা বলি সর্বজনীন গ্রহীতা?
সর্বজনীন গ্রহিতা কে বলো? এবি হচ্ছে সর্বজনীন গ্রহিতা। এবি হচ্ছে কি সর্বজনীন গ্রহিতা, আর ও হচ্ছে কি সর্বজনীন দাতা। ও হচ্ছে কি সর্বজনীন দাতা, আর এবি হচ্ছে কি সর্বজনীন গ্রহিতা। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। তাহলে 10 নাম্বার শেষ। নেক্সট 11। কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয়? কোন রোগটিকে রাজকীয় বলা হয়? তার মানে আমরা জানি যে রানীদের হয়, তাই না? রানীদের হওয়ার কারণে সেই রোগটাকে হচ্ছে রাজকীয় রোগ বলা হয়। এই রোগটা হচ্ছে কি হিমোফিলিয়া, রাতকানা, বর্ণান্ধতা নাকি মাসকুলার ডিস্ট্রফি? কোনটা? কোন রোগটিকে রাজকীয় রোগ বলা হয় বলো? এটা কি হবে বলো? হিমোফিলিয়াকে বলা হয় রাজকীয় রোগ। ক্লাসে করে না কেউ। আরএইচ প্লাস এর জিনোটাইপ কেমন হবে? আরএইচ প্লাস, হ্যাঁ, আরএইচ প্লাস, আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ হইলে সে কি হবে? পজিটিভ ব্লাড হবে, পজিটিভ, পজিটিভ, তাই না? পজিটিভ ব্লাড, পজিটিভ গ্রুপ হবে, পজিটিভ, পজিটিভ ব্লাড হবে, তাই না? পজিটিভ ব্লাড যাদের আমরা হচ্ছে জানি মেন্ডেলীয় প্রকট, মেন্ডেলীয় প্রকট কোনগুলা? মেন্ডেলীয় প্রকট হচ্ছে বড় হাতের সিডিই, বড় হাতের সিডিই হচ্ছে মেন্ডেলীয় প্রকার, সিডিই। আর মেন্ডেলীয় প্রচ্ছন্ন কোনটা? মেন্ডেলীয় প্রচ্ছন্ন, কোনটা? প্রচ্ছন্ন হচ্ছে ছোট হাতের সিডিই, প্রচ্ছন্ন হচ্ছে কি ছোট হাতের সিডিই, এগুলো হচ্ছে প্রচ্ছন্ন, আর এটা হচ্ছে কি প্রকট, ঠিক আছে? ওকে, তো আরএইচ প্লাস এর জিনোটাইপটা কোনটা হবে বলো তো? অবশ্যই মেন্ডেলীয় প্রকারটা হবে, তাই না? মেন্ডেলীয় প্রকারটা হবে আরএইচ প্লাস এর পজিটিভ, তাই না? তাহলে আরএইচ প্লাস এর পজিটিভ হচ্ছে কি বড় হাতের সিডিই হবে, তাই না? বড় হাতের সিডিই হবে আরএইচ প্লাস এর পজিটিভটা। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। 13। একটা ম্যাথ আছে, দেখো। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টির নারীর বাহক নয় মধ্যে বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানের সম্ভাব্য হার কত? ঠিক আছে, ওকে। একটা সুন্দর ম্যাথ আছে, হ্যাঁ। সো এই ম্যাথটা কি হবে বলো তো? বলো ম্যাথটা কি হবে? ম্যাথের অ্যান্সারটা কি হবে বলো? ওকে, আমি করে দেই, তোমরা অ্যান্সার দিতে থাকো। ও একজন বলছে 100%। আচ্ছা, এখানে দেখো বর্ণান্ধ পুরুষ, দেখো স্ত্রী কখনো কি বাহক হয়? স্ত্রী কিন্তু কখনো বাহক হয় না। বর্ণান্ধ পুরুষ মানে হচ্ছে কি, ধরো তোমার কি এক্সি ওয়াইসি ইনটু বা স্বাভাবিক দৃষ্টির নারী, স্বাভাবিক দৃষ্টির নারী মানে হচ্ছে এক্স এক্স, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি খেয়াল করো, এখানে আমরা পাচ্ছি কি কি? এক্সি গ্যামেট পাচ্ছি, এক্সি ওয়াইসি, ওয়াইসি ক্রস এখানে এক্স আর হচ্ছে এক্স। তাহলে এখানে যদি আমরা এই যে টেনে টেনে দেখি তাহলে কি হতে হবে? এক্সি এক্স, এটার সাথে এটা যদি দেখি তাহলে কত হচ্ছে? এক্সি এক্স, এটার সাথে এটা যদি দেখি এক্স এক্স ওয়াই সি, আর এটার সাথে যদি দেখি এক্স ওয়াই সি, ঠিক আছে? তাহলে এখন দেখো, মানে এক্স ওয়াই সি মানে এটাকে আমরা এবার এক্স সি ওয়াই করে লিখি, দেখতে ভালো লাগবে। এক্স সি ওয়াই, এক্স সি ওয়াই। এখন দেখো খেয়াল করো, এখানে কি চাইছে? স্বাভাবিক দৃষ্টির তা বিয়ে হলে তাদের স্বাভাবিক দৃষ্টির কন্যা সন্তানের সম্ভব হওয়ার কত? কন্যা সন্তান কোনটা? এই যে, এই যে, ঠিক আছে? তাহলে কন্যা সন্তান তো হচ্ছে জাস্ট বাহক হয়েছে, তার মানে স্বাভাবিক দৃষ্টিরই আছে। তাহলে স্বাভাবিক দৃষ্টির হারটা কত হবে? ওই যে 100%, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? 100%, ইয়েস। ওকে, নেক্সট, অ্যান্টিবডিহীন
রক্ত গ্রুপ কোনটি, কোনটায় অ্যান্টিবডি নাই, কোন রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি নাই? যেটা হচ্ছে সর্বজনীন গ্রহীতা তার কোনো অ্যান্টিবডি নাই, অ্যান্টিবডি নাই বলে সে সর্বজনীন গ্রহীতা, সবার থেকে গ্রহণ করতে পারে। সো অ্যান্টিবডি নাই বিধায় সে সর্বজনীন গ্রহীতা, সবার থেকে কি করতে পারে, গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডিহীন কোনটা, অ্যান্টিবডিহীন কোনটা বলো? অ্যান্টিবডিহীন তাহলে কোনটা, এ বি। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমরা চলে যাব 14 নাম্বারের হচ্ছে গ গেল 15। কোন রক্ত গ্রুপ বহনকারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়? সার্বজনীন দাতা যে দেয়, তাই না? গ্রহীতা হচ্ছে কি, এ বি, আর সার্বজনীন দাতা হচ্ছে কি, সার্বজনীন দাতা হচ্ছে ও। তাহলে 15 নাম্বারের কত হবে বলো? 15 নাম্বারের গ হবে। ঠিক আছে, তার মানে কত হবে, ও। তাহলে 15 নাম্বারে কত হবে বলো? সর্বজনীন দাতা কোনটা, গ্রহীতা কোনটা? মনে রাখবা এই প্রশ্নগুলো কিন্তু আসে, হ্যাঁ, সর্বজনীন দাতা কোনটা, গ্রহীতা কোনটা, বা আমি তোমাদের ওই যে কোনটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, বা মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, দ্বিতীয় সূত্রের অনুপাত কত, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে সবসময়। ঠিক আছে, ওকে। নেক্সট 16 নাম্বার, এক্স এক্স এক্সও পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ হয় কোন প্রাণীতে? ঠিক আছে, দেখো এক্স 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 ও, দেখো এক্স 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 ওয়াই কোথায় হয় জানো? মানুষ, হ্যাঁ, তারপর ড্রোসোফিলা, মানুষ, ড্রোসোফিলা পতঙ্গ, হ্যাঁ, মানুষ, ড্রোসোফিলা পতঙ্গ, তেলাকুসা ইলোডিয়া, ড্রোসোফিলা তেলাকুসা, তেলাকুসা ইলোডিয়া, 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 এই সবগুলা। তাহলে এখানে বুঝতে পারছো এক্স 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 মানুষ কখনো না, ড্রোসোফিলা কখনো না, হ্যাঁ, গ্রিপিগও কখনো না, গিনিপিগ মানুষের মতো। তাহলে এক্স 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 পদ্ধতিতে ফড়িং, ফড়িং। ঠিক আছে, মনে রাখবা র পোকা থাকলে, কি থাকলে, র পোকা, র পোকা থাকলে হচ্ছে তারা এক্স এক্স এক্স। র পোকা মানে কি, ফড়িং, অর্থোপটেরা, হেটারোপটেরা, দেখো ফড়িং র উজ্জ আছে, অর্থোপটেরা র আছে, হেটারোপটেরা র আছে, ঘাস ফড়িং র আছে উজ্জ। ঠিক আছে, সো এইরকম র পোকা বা গান্ধী পোকা যদি থাকে, একটা পোকার নামও বললাম গান্ধী পোকা, সো র পোকা থাকে এক্স 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 ও। আর মানুষ আর ল, তেলাকোসা, গাজা, তেলাকোসা ইলোডিয়া, মানুষ, ড্রোসোফিলা, তেলাকোসা, আরো একটা হচ্ছে গাজা নাম, আর একটা হচ্ছে কিন্তু গাজা। তাহলে মানুষ, ড্রোসোফিলা, গাজা, তেলাকোসা ইলোডিয়া, এইগুলো যদি থাকে, এইগুলো থাকলে হচ্ছে সেটা হচ্ছে এক্স 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 ওয়াই হয়, বুঝছো? আর এক্স 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 ও হচ্ছে তাহলে কি হবে, র পোকা যদি থাকে তাহলে মনে রাখবা যেটা হচ্ছে এক্স 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 ও হবে, মানে সিম্পলি মনে রাখার উপায়। হ্যাঁ, ওকে। নেক্সট প্রশ্ন দেখি আমরা, পিতা ও মাতা উভয়ের রক্ত গ্রুপ এবি হলে সন্তানের মধ্যে এবি রক্ত গ্রুপ কি হারে প্রকাশ পাবে? দেখো পিতা মাতা উভয়ের রক্ত গ্রুপ যদি এবি হয়, সন্তানের মধ্যে এটা কতটুকু আকারে বা কিভাবে প্রকাশ পাবে, এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, দেখো বলো। পিতা ও মাতার মধ্যে হইলেই কি সেই হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বলো কি হবে আনসার, বলো তো। 17 দাগ, ওকে। তাহলে পিতা ও মাতার রক্তের গ্রুপ হচ্ছে যদি এবি হয়, তাহলে সন্তানের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে কত, 50-50 চান্স থাকে। কত পার্সেন্ট, 50-50। তাহলে 50% হবে চান্স, কত পার্সেন্ট, 50% চান্স। নেক্সট প্রশ্ন 18, বর্ণান্ধতার জন্য দায়ী জিন হলো কোনটা? বর্ণান্ধতার জন্য দায়ী কোনটা, লিথাল জিন, এপিস্ট্যাটিক, সহপ্রকার, সেক্স লিঙ্কড, কোনটা বর্ণান্ধতার জন্য দায়ী কোনটা বলো? বর্ণান্ধতার জন্য দায়ী কোনটা? সকালে একদম ক্লাসই করে না, ক্লাস নেওয়ার দায়িত্ব ক্লাস নিয়েই যায়। বর্ণান্ধতার জন্য দায়ী কোনটা জিনটা বলো? বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা? বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা? দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা? আচ্ছা, বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোনটা? সেক্স লিঙ্ক জিন যেটাকে বলি আমরা। তাহলে 18 হচ্ছে কি, ডি, 18 ডি লিখে ফেলো। 19, বাবা ও মা উভয়ের রক্ত গ্রুপ এবি হলে সন্তানের রক্ত গ্রুপ এবি ও সম্পন্ন কতটুকু? এটা একটু আগে আসছিল। 19 হচ্ছে কত, 50%। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে।
নেক্সট হচ্ছে আমরা দেখি 20 নাম্বার, এবি ও রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটি? এবি ও রক্ত গ্রুপধারী তাদের হচ্ছে পিতামাতার রক্তের গ্রুপ কোনটা হবে বলো? তাহলে খুবই কমন হচ্ছে এ বি এবং এ হবে, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, পরিব্যক্তি মতবাদ কে দেন? 21 নাম্বার, পরিব্যক্তি মতবাদ কে দেন? হ্যাঁ, 21 নাম্বার হচ্ছে পরিব্যক্তি মতবাদ কে দেন বলো? পরিব্যক্তি মতবাদ কে দেন, এটা কি নাম হবে বলো? ও ক্যামেরার প্রবলেম আছে। এখন দেখো দেখা যাচ্ছে আবার। ওকে দেখো, পরিব্যক্তি মতবাদ কে দেন? পরিব্যক্তি মতবাদ 18 থেকে আরেকবার। ওকে আচ্ছা, 18 থেকে, ওকে দেখো 18 হচ্ছে কি, দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন হলো কোনটা? দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন হলো কোনটা? সেক্স লিঙ্ক জিন হচ্ছে বর্ণান্ধতার জন্য দায়ী, ঠিক আছে। ওকে, সেক্স লিঙ্ক হচ্ছে বর্ণান্ধতার জন্য দায়ী জিন। ওকে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে দেখো যে নেক্সট, বাবা ও মা উভয়ের রক্ত গ্রুপ এবি হলে সন্তানের রক্ত গ্রুপ এবি হওয়ার সম্ভাবনা কতটুকু? এই সম্ভাবনা হচ্ছে কত হবে? 50%, 50-50 চান্স থাকে এগুলা। তারপরে হচ্ছে দেখো যে এবি ও রক্ত গ্রুপধারী সন্তানদের পিতামাতার রক্তের গ্রুপ কোনটা হওয়ার সম্ভাবনা? দেখো এ, হ্যাঁ, এবং এবি, এই দুইটার মধ্যেই হচ্ছে এই জিনিসগুলো নিহিত থাকে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা হবে? এবি এবং এ। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে 21 পরিব্যক্তি মতবাদ কে দেন? পরিব্যক্তি মতবাদ কে দেন? এখানে 21 নাম্বার থেকে বলো, পরিব্যক্তি মতবাদ কে দেন? কে পরিব্যক্তি মতবাদ দেন বলো? আচ্ছা, পরিব্যক্তি মতবাদ কে দেন? হচ্ছে বিজ্ঞানী ভ্রিস। তাহলে কত হবে? 21-এর ডি, 21-এর কত? ডি। পরিব্যক্তি মতবাদ কে দেন? বিজ্ঞানী ভ্রিস। ওকে, 21-এর হচ্ছে ডি হবে। হ্যাঁ, ইশরা আরাফা, 21-এর হচ্ছে ডি। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের, ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায় তত্ত্বটির প্রবক্তাকে? ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়, এটার হচ্ছে তোমার ইয়েটাকে, মতবাদটা কে দিছে? এটার মতবাদটা দেশে কে? বিজ্ঞানী হেকেল। বিজ্ঞানীকে? বিজ্ঞানী হেকেল, ঠিক আছে। তাহলে এই মতবাদ কে দিছে বলো? বিজ্ঞানী হেকেল দিছে, বিজ্ঞানী হেকেল। ওকে, তার মানে কত? এটা 22-এর হচ্ছে সি। নেক্সট হচ্ছে 23, স্তন্যপায়ীর যুগ বলা হয় কোন মহাকালকে? স্তন্যপায়ীর যুগ বলা হয়, দেখো এর মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন আসে বিবর্তন থেকে। আমরা সবসময় জিন তত্ত্বকে প্রায়োরিটি দিয়ে অনেক সময় পড়ি, কিন্তু দেখা যায় যে অনেক সময় বিবর্তন থেকে এইচএসসি তে আসলে প্রশ্ন দেয়, ঠিক আছে। সো বিবর্তনটা এখানে মানে বাদ দেওয়ার কোনো উপায় নেই, বিবর্তন অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। স্তন্যপায়ীর যুগকে কি বলা হয়? স্তন্যপায়ীর যুগকে এই দন্তস্বা আছে, দন্তস্বা থেকেই মনে রাখবো, সিনোজয়িক। কি? সিনোজয়িক বলা হয় স্তন্যপায়ীর যুগকে। স্তন্যপায়ীর যুগকে কি বলা হয়? সিনোজয়িক বলা হয়। 23 নাম্বারের হচ্ছে কত? 23 নাম্বারের হচ্ছে বি হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্ন, প্রজাপতির ডানা এর সমবৃত্তির অঙ্গ কোনটি? প্রজাপতির ডানা এর সমবৃত্তির অঙ্গ কোনটি? প্রজাপতির মতো এরকম সেম ডানা যদি আমরা চিন্তা করি, তিমির কি ফিলিপার এরকম সেম ডানা? মানুষের হাত কি ওরকম? বিড়ালের দেখলেই বোঝা যাচ্ছে। পাখির ডানার মতো প্রজাপতিও একটা ডানা, সেম সমবৃত্তি একই রকমের। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সরীসৃপের যুগ বলা হয়? ঠিক আছে, সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সরীসৃপের
যুগ বলা হয় কোনটাকে? কত নাম্বার? 25। সরীসৃপের যুগ বলা হয় কোনটাকে? সরীসৃপের যুগ বলি কাকে? মেসোজয়িককে বলা হয় সরীসৃপের যুগ। মেসোজয়িক হচ্ছে সরীসৃপ যুগ, আর সিনোজয়িক হচ্ছে তোমার হচ্ছে ইয়ের যুগ, আগেরটা দেখালাম। আর্কিওপটেরিক্স এর কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য রয়েছে? এটা কি হবে বলো? আর্কিওপটেরিক্স কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্য আছে? সরীসৃপ ও পাখি, এরা কি বলো? সরীসৃপ এবং পাখি, দুই ধরনের বৈশিষ্ট্য এদের মধ্যে আছে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয়? প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয়? এটা সবাই পারবা তাই না? প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয়? প্রাকৃতিক মতবাদকে বলা হয় ডারউইনিজম। কি বলা হয়? প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কি বলা হয় বলো? ডারউইনিজম। 27-এর হচ্ছে কত? খ। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? মানবদেহের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? সো আমরা এটা এইভাবে মনে রাখি যে কণা আপুর উপরের আক্কেল দাঁত গায়েব। কণা আপুর কণা কণা আপুর কণা আপুর উপরের আক্কেল দাঁত গায়েব। উপরের আক্কেল দাঁত গায়েব। আক্কেল দাঁত গায়েব। তো কি মনে রাখলাম? জাস্ট কণা আপুর উপরের আক্কেল দাঁত গায়েব, এটা দিয়ে মানে কণা দিয়ে হচ্ছে কর্ণপেশী, কর্ণপেশী, অ্যাপেন্ডিক্স, 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 পুচ্ছাস্থি, পুচ্ছাস্থি, তারপর হচ্ছে কি যে উপপল্লব, উপপল্লব বা নিকটেটিং, উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন যেটাকে বলি, উপপল্লব বা নিকটেটিং মেমব্রেন, এটা দিয়ে তো আক্কেল দাঁতই, আর গায়েব দিয়ে হচ্ছে গায়ের লোম, গায়ের লোম। সো এইগুলো হচ্ছে আমাদের কি যে তোমার হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক আছে, নিষ্ক্রিয় অঙ্গ। বুঝতে পেরেছ? তাহলে এখানে আক্কেল দাঁত, কর্তন দাঁত যেটাকে আমরা বলি। নেক্সট হচ্ছে বিবর্তনবাদের জনককে? বিবর্তনবাদের জনককে? ল্যামার্ক, ডারউইন, এরিস্টটল নাকি মেন্ডেল? বিবর্তনবাদের জনককে? হ্যাঁ, হ্যালো। বিবর্তনবাদের জনককে বলো? বিবর্তনবাদের জনককে বলো? সবার পারা উচিত, এটা সবাই পারবা। কিভাবে? সিএনজি তুমি গেছো? সবাই আসছে তো? ও আচ্ছা, আসো, এসে কলিং বেল দিও। ওকে, ঠিক আছে, দেখছো? তাহলে বিবর্তনবাদের জনককে বলো? বিবর্তনবাদের জনককে? ডারউইন। ইয়েস, ডারউইন হচ্ছে বিবর্তনবাদের জনক। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি হচ্ছে নেক্সট, অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি কার? অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি কার? ল্যামার্ক, ডারউইন, হেকেল নাকি ভ্রিস? কোনটা কার হবে বলো? অস্তিত্বের জন্য সংগ্রাম এই উক্তিটি হচ্ছে কার? অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি হচ্ছে কার?
অস্তিত্বের জন্য সংগ্রাম এই উক্তিটি হচ্ছে কার, বলো। অস্তিত্বের জন্য সংগ্রাম উক্তিটি হচ্ছে কার? বিজ্ঞানী ডারউইনের। কার? বিজ্ঞানী ডারউইন। ওকে, নেক্সট হচ্ছে 31 নাম্বার, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। লিভিং ফসিল ঠিক আছে, লিভিং ফসিল মানে হচ্ছে কি, দেখো জীবন্ত জীবাশ্ম। তো জীবন্ত জীবাশ্ম আসলে কোনটাকে আমরা বলি? জীবন্ত জীবাশ্ম কোনটাকে বলি? জীবন্ত জীবাশ্ম কোনটাকে বলা হয়, বলো। জীবন্ত জীবাশ্ম কোনটাকে বলা হয়? জীবন্ত জীবাশ্ম। ও, ক্যামেরা গেছে না? ওকে, দেখো তাহলে জীবন্ত জীবাশ্ম এটা আমরা কোনটাকে বলি? জীবন্ত জীবাশ্ম মানে হচ্ছে কি লিভিং ফসিল। লিভিং ফসিল কোনটাকে বলবো? দেখো কোনটা, কত নাম্বার এটা প্রশ্ন? 31 নাম্বার। তাহলে 31 নাম্বারের হচ্ছে কোনটা হবে বলো? 31 নাম্বারের কোনটা হবে বলো? জীবন্ত জীবাশ্ম কোনটাকে আমরা বলি? লেটিমারিয়াকে বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। কি কে বলি? লেটিমারিয়াকে বলি হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ঠিক আছে, সো লেটিমারিয়াকে কি বলি? হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে আমরা দেখি 32 নাম্বার, কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী? আমাদের এরপরে কিন্তু আরো একটা চ্যাপ্টার আছে, এটা হচ্ছে আমরা কি পড়তেছি? জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টারটা শেষ করে আমরা আবার শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটাও শেষ করবো আজকে। হ্যাঁ, সো জীবন্ত জীবাশ্ম যেটা, জীবন্ত জীবাশ্ম হচ্ছে এইটা কি বলতেছি, দেখো জীবন্ত জীবাশ্ম এটাকে ল্যাটিমেরিয়া বলছি। এখন বলা হচ্ছে যে কোনটি সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী, বলো এটা কোনটা? হ্যাঁ, 31-এর বি। হ্যাঁ, 32-এর হচ্ছে কি? 32-এর হচ্ছে প্লাটিপাস হবে। কি হবে? প্লাটিপাস। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, যে কোনটি জীবিত? যে বেরিহিপ্পাস, মেসোহিপ্পাস, ইকুয়াস নাকি ইওহিপ্পাস? এই যে চারটা আছে, এই চারটার মধ্যে কোনটা জীবিত বলো তো একটু? কোনটা জীবিত একটু কমেন্ট করো, কোনটা জীবিত? ওকে, দেখো এটার মধ্যে হচ্ছে কোনটা জীবিত। দেখো কি কি আছে, মেরিহিপ্পাস, মেসোহিপ্পাস, ইকুয়াস নাকি ইওহিপ্পাস? কোনটা জীবিত বলো? 32 এর হচ্ছে বলতেছে হচ্ছে বি। বাকিরা কি বলবা বলো, কোনটা জীবিত? তোমরা কিন্তু এই যে জিনতত্ত্ব বিবর্তনের এই বিবর্তন অংশটা অনেকেই হচ্ছে ভালো করে পড়ো না, বাট এই জায়গা থেকে বিবর্তন অংশ থেকে এইচএসসি তে বারবার প্রশ্ন আসে। ঠিক আছে, এই জন্য এই জায়গাটা হচ্ছে তোমরা যে করো না, গুরুত্ব দাও না, বাট এটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে পড়া উচিত। ঠিক আছে, তুমি যেটা বলছো অ্যান্সারটা এটা কিন্তু ভুল, এটা হবে ইকুয়াস হচ্ছে জীবিত। ঠিক আছে, কি হবে? ইকুয়াস। ঠিক আছে, তাহলে কি হবে? অ্যান্সারটা কি হবে? ইকুয়াস। ঠিক আছে,
ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখি হচ্ছে 34 নাম্বার, রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কি? খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অ্যাডমিশনেও বেশ কয়েকবার আসছে এই প্রশ্নটা, অ্যাডমিশনেও অনেকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে, ঠিক আছে? এবং এইচএসসি তে তো আসেই, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ঢাকা ভার্সিটিতে আগের বারও আসছে, ঠিক আছে? সো এই প্রশ্নটা হচ্ছে কি, রেসাস বানরের যে আমরা যে আরএইচ ফ্যাক্টর, তাই না, আরএইচ ফ্যাক্টর, যে আমরা আরএইচ ফ্যাক্টরের কথা যে চিন্তা করি, যার কারণে আমরা বলতে পারি যে কে পজিটিভ ব্লাড, কারণ কি পজিটিভ ব্লাড নাকি নেগেটিভ ব্লাড, হ্যাঁ, পজিটিভ ব্লাড নাকি নেগেটিভ ব্লাড, ঠিক আছে? তার মানে এ পজিটিভ হবে নাকি বি পজিটিভ হবে নাকি ও পজিটিভ হবে নাকি এ বি পজিটিভ হবে, এই জিনিসগুলো আমরা বুঝি কিসের কারণে? আরএইচ ফ্যাক্টর দেওয়ার কারণে, ঠিক আছে? আরএইচ ফ্যাক্টর দেওয়ার কারণে। এই আরএইচ ফ্যাক্টরটা মূলত আসে কোথা থেকে? রেসাস বানর থেকে, তাই না? রেসাস বানর থেকে। সো এইটা আর আরএইচ ফ্যাক্টরের যে ইয়েগুলো, যে মেন্ডেলীয় প্রকট যেগুলো আছে, বড় হাতে সিডি থাকলে সেগুলোকে বলি মেন্ডেলীয় প্রকট আরএইচ ফ্যাক্টরের ক্ষেত্রে। ছোট হাতে সিডিই যদি থাকে তাহলে কি বলি? মেন্ডেলীয় প্রচ্ছন্ন। আরেকটা ব্যাপার এখানে বলা খুবই বারবার আসে, যে দুইটা উপাদান কখনো একসাথে হবে না। তার মানে কেমন? দেখো খেয়াল করো, যে সি ডি ডি সম্ভব না, সি বড় হাতের ডি ছোট হাতের ডি, বা অথবা সি বড় হাতের ডি বড় হাতের ডি, এরকম সম্ভব না। তিনটি উপাদান আলাদা হতে পারে, সেটা ছোট হাতের হতে পারে, একটা একটা বড় হাতের হতে পারে, আর একটা ছোট হাতের হতে পারে, নো প্রবলেম। সবগুলো বড় হাতের হতে পারে, সবগুলো ছোট হাতের হতে পারে, বা একটা ছোট হাতের দুইটা বড় হাতের, দুইটা বড় হাতের একটা ছোট হাতের হতে পারে। বাট হচ্ছে সব সময় যেই ব্যাপারটা হচ্ছে, তিনটা কিন্তু একই, মানে দুইটা কিন্তু একই রকম হওয়া যাবে না। সো রেসাস বানরের বৈজ্ঞানিক নাম হচ্ছে কোনটা? প্যান্থেরা লিও তো টাইগার, তাই না? আচ্ছা, সো এখানে কোনটা হবে বলো, কোনটা হবে অ্যান্সার? 33-এর কত বলছো? 33-এ আছো কেন? 34-এরটা বলো, 34। 34-এর কত বলো? যে এটা হচ্ছে ম্যাকাকা মুলাটা হবে, কি হবে? তাহলে খেয়াল করো, 34-এর কত হবে? ঘ হবে, 4 নাম্বার হবে 34-এর। ওকে, নেক্সট 35, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? বলো, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? এটা কিন্তু একটু আগে আমরা পড়াচ্ছিলাম যে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো। বলো, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? নখ, কককিক্স, নখ, ডায়াফ্রাম, কর্নাস্টি, কোনটা হবে? দ্রুত বলো। বলো, এখনো বলো নাই কেন? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা? বলো, কককিক্স, লেজ বা পুচ্ছাস্থি। এই যে আমি পড়াইছিলাম না, পুচ্ছাস্থি পড়াইছিলাম, মনে নেই? যে যে কোনগুলা পড়াইছিলাম মনে আছে? কনাপুর উপরে আক্কেল দাঁত গায়েব, ওইগুলা, ঠিক আছে তোমরা? ওকে, নেক্সট 36। 36-এ কি জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, সেটাকে কি বলে? সবার পারা উচিত, সবার। জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেই শাখাকে কি বলা হয়? জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেই শাখাকে কি বলা হয়? বলো, 36 নাম্বার।
জীবাশ্ম নিয়ে আলোচনা করা নেক্সট 37 এখন আমরা চলে আসলাম কোথায় এখন আমরা চলে আসলাম সকল প্রশ্বাস ক্রিয়া ইম্পর্টেন্ট সকল শ্বাস ক্রিয়া এই চ্যাপ্টার ঠিক আছে ওকে সকল শ্বাস ক্রিয়া তোমাদের তো চ্যাপ্টারই আছে কয়টা বলো সেকেন্ড পেপারে 7টা সেকেন্ড পেপারে 7টি ফার্স্ট পেপারে 7টি তার মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন বা একটা প্রশ্ন তো মাস থাকতেই দুইটা প্রশ্ন থাকতে পারে একটা চ্যাপ্টার তাই না যেমন আমরা রক্ত তন্ত্র পড়েছি জীবতত্ত্ব থেকে দেয় ঠিক আছে পরীক্ষা থেকে দেয় অনেক সময় হচ্ছে তোমার প্রথম চ্যাপ্টার যেটা গ্রামীণ জীবন থেকে দেয় এখানে তো একটা থাকতেই মাস বলা যায় ও আচ্ছা সরি আমি এটা নেই নাই এতক্ষণ তাহলে শোনো নাই ওকে যেটা বলতেছিলাম যে এখন আমরা চলে এসেছি হচ্ছে শ্বসন ও শ্বাসক্রিয়াতে ঠিক আছে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন ঠিক আছে জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় এটা প্যালিওন্টোলজি এটা বলতেছিলাম আচ্ছা তারপর হচ্ছে এখানে যেটা বললাম যে শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটাও খুব বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকেও প্রত্যেকবার প্রশ্ন আসে এবং এবারও মনে করো যে একটা প্রশ্ন মাস্ট আসবে এটা তো বলা যায় ঠিক আছে ওকে সো এখানে যেইগুলো দিয়েছি সেখান থেকে আসার সম্ভাবনাটা বেশি আচ্ছা তো 7টা চ্যাপ্টারের কথা আমি তোমাদেরকে বলতেছিলাম সো ট্রাবেকুলি কোথায় পাওয়া যায় ট্রাবেকুলি একটা ব্যবধায়ক পর্দা ট্রাবেকুলি কি একটা ব্যবধায়ক ব্যবধায়ক পর্দা সো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দাটা আসলে কোথায় পাওয়া যায় ঠিক আছে ট্রাবেকুলি নামক ব্যবধায়ক যে পর্দাটা এটা আসলে কই পাওয়া যায় বলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দাটা আসলে কোথায় পাওয়া যায় যকৃৎ রক্ত ফুসফুস নাকি বৃক্ক সবার পারা উচিত কারণ তোমরা দেখতেছো যে আমি পড়াচ্ছি শ্বসন ও শ্বাসক্রিয়া তাহলে শ্বাসটা আমরা মানে কিভাবে আমরা কি করি বাইরে থেকে কি করি আমরা প্রশ্বাস নেই এবং মানে প্রশ্বাস নেই এবং হচ্ছে বের করে দেই কি নিঃশ্বাস তো শ্বাস প্রশ্বাস প্রশ্বাস নিঃশ্বাস যেই ব্যাপারটা হচ্ছে এটা কোথায় আসে এটা হচ্ছে তোমার যে যকৃতে কি ঘটবে রক্তে কি এই কাজ হবে বৃক্কে কি হবে না এটা কোথায় ফুসফুসে কোথায় হবে বলো ফুসফুসে তাই না ইংরেজি ক্লাস কি হওয়ার কথা এখন ওকে তাহলে হচ্ছে কি ফুসফুস নেক্সট আমরা 38 নম্বরে যাই সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় খুবই ইম্পর্টেন্ট সারফেক্টেন্ট সারফেক্টেন্ট কি হয় সর্বপ্রথম 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 23 সপ্তাহ বয়সে 23 সপ্তাহ সর্বপ্রথম 23 সপ্তাহ বয়সে বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় সারফেক্টেন্ট সারফেক্টেন্ট ক্ষরণ সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় তাই না সর্বপ্রথম 23 সপ্তাহ বয়সে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয় এই কারণে হ্যাঁ 22 সপ্তাহের আগে বা 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য হয় না মুখে বলে দেয় ঠিক আছে তো সারফেক্টেন্ট সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় এটা একটু বলবো হ্যাঁ সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায় অ্যালভিওলাসে সাইনাসে ব্রঙ্কিওলে নাকি ট্রাকিয়াতে কোথায় অ্যালভিওলাসে কোথায় পাওয়া গো অ্যালভিওলাসে ওকে ওকে নেক্সট অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশে বলো
বলো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এটার বিনিময় হয় শ্বসনতন্ত্রের কোন অংশ? বলো কোথায় হবে? অবশ্যই অ্যালভিওলাসে হবে। কোথায় হবে? অ্যালভিওলাসে হবে। হ্যাঁ, ওকে। নেক্সট হচ্ছে 40, ফুসফুসের যে দ্বিস্তরী প্লিউরাল পর্দা থাকে এই পর্দার অংশ কোনগুলো? ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশ কোনগুলো? ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল যে পর্দা থাকে এই পর্দার অংশ কোনগুলো? ওকে, তাহলে ফুসফুসের দ্বিস্তরী প্লিউরাল পর্দার অংশ কোনগুলো? বলো কোনটা হবে? ভিসেরাল এবং প্যারাইটাল। হ্যাঁ, ঠিক অ্যান্সার দিয়েছো। নেক্সট 41, ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? তাই না? আমরা জানি হচ্ছে এই যে খাদ্যনালী অন্ননালী থেকে আস্তে আস্তে, হ্যাঁ, এই যে ব্রোঙ্কাসের যে কোন অংশটা ফুসফুসে প্রবেশ করে? দুইটা ফুসফুসে যে প্রবেশ করে, ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? বলো বলো ব্রোঙ্কাসের কোন অংশ ফুসফুসে প্রবেশ করে? কোনটা? ছোট ছোট অংশ, যে ক্ষুদ্র অংশ, ব্রোঙ্কিওল। কোনো কিছুর নামের শেষে ওল থাকলে সেটা কি বোঝায়? ওল বা ইওল থাকলে ক্ষুদ্র বোঝায়। কি বোঝাবে? ক্ষুদ্র বোঝাবে। ঠিক আছে। যেমন ভেইন মানে কি? ভেইন মানে শিরা। ভেইন মানে শিরা। যদি বলি ভেনিউল তার মানে হচ্ছে ক্ষুদ্র শিরা। আর্টারি মানে হচ্ছে কি? আর্টারি মানে হচ্ছে ধমনী। আর্টারি মানে হচ্ছে কি? আর্টারি মানে হচ্ছে ধমনী। ধমনী। যদি বলি আর্টারিউল তার মানে হচ্ছে ধমনিকা। ঠিক আছে, এরকম। নেক্সট, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? ব্রোঙ্কিওলে, ট্রাকিয়ায়, ব্রোঙ্কাসে নাকি অ্যালভিওলাসে? কোথায় পাওয়া যায় সারফেক্টেন্ট? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? বলো সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? সবার পারা উচিত। সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? বলো অ্যালভিওলাসে না? অ্যালভিওলাসে। ঠিক আছে, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যাবে? বলো অ্যালভিওলাসে। 42 এর হচ্ছে ডিএস। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি 43, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? এপিগ্লটিস কোন জায়গায় অবস্থিত? এপিগ্লটিস, শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস অবস্থিত? বলো
শ্বসনতন্ত্রের কোন অংশে এপিগ্লটিস থাকে? সেটা হচ্ছে কোথায়? স্বরযন্ত্রে। কোথায়? স্বরযন্ত্র। নেক্সট প্রশ্ন 44। শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? দেখো অলফ্যাক্টরি নার্ভ। অলফ্যাক্টরি নার্ভ হচ্ছে কি? গ্রিক অলফ্যাকশন থেকে আসছে। অলফ্যাকশন, গ্রিক অলফ্যাকশন থেকে আসছে। এটা অলফ্যাক্টরি হচ্ছে কোথা থেকে আসছে? গ্রিক গ্রিক শব্দ অলফ্যাকশন থেকে আসছে এই অলফ্যাক্টরি শব্দটা। ঠিক আছে, গ্রিক অলফ্যাকশন থেকে আসছে অলফ্যাক্টরি শব্দটা। ঠিক আছে, তাহলে কোনটা হবে বলো তো? তাহলে বলো অলফ্যাক্টরি যেটা, এটা হচ্ছে কোথায় হবে? শ্বসনতন্ত্রের কোন অংশে অলফ্যাক্টরি কোষ থাকে? ক্যামেরা গেছে না? অলফ্যাক্টরি কোষ থাকবে কোথায়? দেখো যেখান থেকে আমরা মূলত, দেখো অলফ্যাক্টরি নার্ভের জন্য কি করতে পারি আমরা? আমরা মানে খাবারের সেন্টটা নিতে পারি, গন্ধটা পাই, তাই না? তাহলে এটা আমাদের কোথায় থাকবে? নাকের কাছাকাছি থাকবে, তাই না? সো ও, এটার নামটাই ভুল লিখছে, সানা গহব্বর লিখছে। সানা, এই সান্ডা গহব্বর হয়ে গেছে, বুঝছো? সানা গহব্বর লিখছে, দেখছো? এই যে দেখো, নাসা গহব্বর, এটাই হবে অ্যান্সার। তো লিখছে সানা গহব্বর, নাসা গহব্বর, বুঝছো? ওকে, তো সান্ডা গহব্বর হয়ে গেছে এটা। ওকে, তারপর নেক্সট 45। ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলে? ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলে বলো? ধূমপানের কারণে অ্যালভিওলাস যে ফেটে যায় এটাকে কি বলে? দেখো ধূমপানের কারণে অ্যালভিওলাস ফেটে যাওয়াকে কি বলে বলো? কত নাম্বার এটা? 45 নাম্বার। কি বলা হয়? এমফাইসেমা। কি বলা হয় বলো? এমফাইসেমা। খুবই ইম্পর্টেন্ট। তাহলে ধূমপানের কারণে অ্যালভিওলাস যে ফেটে যায়, অ্যালভিওলাসের যে ফেটে যাওয়া, এই ফেটে যাওয়াকে কি বলা হয়? এমফাইসেমা। ধূমপানের কারণে অ্যালভিওলাস যে ফেটে যায়, এই ফেটে যাওয়াকে বলা হয় কি? এমফাইসেমা। ওকে, নেক্সট প্রশ্ন। কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয়? বলো। সাইনাস তো অনেকগুলো আছে, তাই না? তাহলে কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয়? সবগুলোর ক্ষেত্রে, সব সাইনাসের ক্ষেত্রে মাথা ব্যথা হবে, গালে ও দাঁতে কোনটাই হবে? গালে ও দাঁতে ব্যথা।
কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গালে ও দাঁতে ব্যথা হয়? তোমাদের কমেন্টই নাই। ম্যাক্সিলারি, এই যে এই অঞ্চলে ম্যাক্সিলা অঞ্চলে হইলে গালে দাঁতে ব্যথা হবে কি? এই অঞ্চলে হইলে সো ম্যাক্সিলারি অঞ্চলে। ফ্রন্টাল তো মাথার এই যে উপরে। ওকে, তারপর হচ্ছে ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়া, মিডিয়া বলতে বোঝা যাচ্ছে মধ্য, ওটাইটিস বলতে বোঝায় কি? কর্ণ। সো ওটাইটিস মিডিয়া মানে হচ্ছে কি? মধ্যকর্ণের যেই হচ্ছে সমস্যা, তাই না? মধ্যকর্ণের যে রোগটা সেটাকে আমরা বলি হচ্ছে কি? ওটাইটিস মিডিয়া। তাহলে ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ সৃষ্টি করবে বলো তো? ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ সৃষ্টি করবে? চোখ, নাক, কান, গলা। চোখ, নাক, কান, গলা, কোনটা হবে বলো? কান হবে। কোনটা হবে? কান হবে। নেক্সট প্রশ্ন, মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কোনটা বলো তো? মধ্যকর্ণের সংক্রমণের জন্য এগুলোর মধ্যে দায়ী কোনটা? মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কোনটা বলো? হ্যাঁ, আরেকবার বলতেছি, ওয়েট। দেখো এখানে হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী হচ্ছে কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, অথবা হচ্ছে আরো দুইটা আছে, এগুলোর নামগুলো আসলে ভুল হতে পারে, আমার বানান ভুল হতে পারে আর কি, এমনি ঠিক আছে।
হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মরেক্সেলা ক্যাটারালিস। ঠিক আছে, এই তিনটা হচ্ছে এই যে স্টেফটোকক্কাস নিউমোনিয়া, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মরেক্সেলা ক্যাটারালিস, এইগুলো হচ্ছে তোমার কি বলে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী। ঠিক আছে, বুঝতে পারছো? এবার সাউন্ড ঠিক আছে না? এখন শুনতে পাচ্ছ? একটু বলো তো নবীন। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা করে? কোন সাইনাস? এটা হবে কোন সাইনাস? কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা করে? বলো তো কোনটা হবে? ও, ক্যামেরা গিয়েছে, ঠিক করে দেই। হ্যাঁ, তো কোন সাইনাসের প্রদাহের কারণে কোন সাইনাসের প্রদাহের কারণে মানুষের গাল, দাঁত এবং হচ্ছে কি মাথায় ব্যথা করে? কোনটা বলো? 49 এর হচ্ছে বি। ইয়েস, ম্যাক্সিলারির কারণে। সো ম্যাক্সিলারি সাইনাসের কারণে হচ্ছে মানুষের গাল, দাঁত এবং মাথায় ব্যথা করে। ওকে, তারপরে হচ্ছে 50 নাম্বার, মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানুষের দুচকের মধ্যবর্তী সাইনাস যেটা, এটার নাম কি বলো? মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি? মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি?
ওকে, মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম কি বলো? এখনো বলো না কেন? হ্যালো, হ্যাঁ কেন? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, আমি তো ক্লাস নিচ্ছি, একটু পরে দেই। 2 মিনিট পরে ফোন দিচ্ছি। ওকে, দেখো মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নামটা হচ্ছে কি এথময়েড। ঠিক আছে, মানব দুচকের মধ্যবর্তী সাইনাসের নাম হচ্ছে কি বলো? এথময়েড। সেটার মাধ্যমে আসলে আজকের ক্লাসটা তোমাদের শেষ হইলো। এবং হচ্ছে ক এবং খ, বুঝছো? এটার ক এবং খ আমি ক্লাসটা হচ্ছে তোমাদের আপলোড করে দিব। হ্যাঁ, ক খ এবং হচ্ছে সৃজনশীলের যে সাজেশনটা, এটা হচ্ছে আমি আপলোড করে দিব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে ক্লাসটা এখানে শেষ করে দিলাম।